ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আই ডোন্ট কেয়ার কানা করি জানিস, আমি স্যান্ডো করি। অনেকেরই হয়তো মনে নেই যে আজ 14ই অক্টোবর 116 বছর আগে কলকাতায় এসে হাজার হাজার তরুণকে শরীরচর্চা করতে উদ্বুদ্ধ যিনি করেছিলেন সেই জার্মান বডি বিল্ডার ইউজেন স্যান্ডোর আজ মৃত্যুদিন। আর ঘটনাচক্রে আজকের অনুষ্ঠানের বহু অংশে ওই একেবারে জানিস আমি স্যান্ডো করি মোডে। তার কারণ এটা 21-এর ভোটের আগে শেষ দুর্গাপুজো এবং দুর্গাপুজোকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আপনারা জানেন গোটা বাংলা এবং অবশ্যই উত্তর হোক কিংবা দক্ষিণ কলকাতার বহু বড় পুজোর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যুক্ত। বিজেপি বলছে আমরাই বা পিছিয়ে থাকবো কেন, স্বয়ং প্রধানমন্ত্রী তিনি ষষ্ঠীর দিন ভার্চুয়াল মাধ্যমে পুজোর বার্তা দেবেন। আবার বিশ্ব হিন্দু পরিষদ তারা স্লোগান তুলছে বঙ্গজীবনের অঙ্গ রাম, তারাও পুজোয় ঝাঁপিয়ে পড়ছেন। পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে এসব করে বাংলায় কোনো লাভ নেই। এরকম একাধিক ইস্যু আগামী 1 ঘন্টায় আমরা ছুঁয়ে যাব এবং অবশ্যই প্রশ্ন তুলব খাস কলকাতা শহরে বেলেঘাটায় ক্লাবে বিস্ফোরণ হলো, 48 ঘন্টা চলে গেল, এখনো পর্যন্ত গ্রেফতার নেই কেন। তবে এই অনুষ্ঠান শুরু করব দুর্গাপুজোয় জনসংযোগ করার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। দেখুন, পশ্চিমবঙ্গে জনসংযোগের জন্য দুর্গাপুজোর থেকে ভালো মাধ্যম আর কি বা হতে পারে। আর সম্ভবত সেই কারণে গতবারের পর এবারও দুর্গাপুজোকে হাতিয়ার করেই জনসংযোগের আলো কাটতে ময়দানে নামছে বিজেপি। গত বছর সল্টলেকের বিজে ব্লকে দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন অমিত শাহ। বিধানসভা ভোটের আগে এবার বাঙালির আবেগকে হাতিয়ার করে মন জয়ের জন্য ময়দানে খোদ নরেন্দ্র মোদী। এবার একটি দুর্গাপুজোর সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে বিজেপি। পুজোটি হবে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা ইজেডসিসিতে। ইতিমধ্যে পুজোর অনুমতি দেওয়া হয়েছে। ইজেডসিসির তরফেও জানানো হয়েছে দুর্গাপুজোর জন্য 17 থেকে 27 অক্টোবর পর্যন্ত সেখানে ভারতীয়াম কালচারাল মাল্টিপ্লেক্স বুক করেছে রাজ্য বিজেপি। ভার্চুয়াল মাধ্যমে এই পুজোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। 22 অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণও দেবেন তিনি। পশ্চিমবাংলার বুকে ভারতীয় জনতা পার্টি নিজেদের দুর্গোৎসব সংগঠিত করতে চলেছে। ষষ্ঠীর দিনের যে অনুষ্ঠান তাতে চণ্ডীপাঠ করবেন সম্বিত পাত্রজি। আমরা যখন দুর্গাপুজো শুরু করি তখন রাজনীতির সঙ্গে কোনো যোগ ছিল না, সরাসরি রাজনীতি। এ রাজ্যে এসব করে লাভ হবে না। মাও তার সন্তানদের চেনে, সন্তানরাও তার মাকে চেনে। নতুন করে এইসব করে রাজনৈতিক ইয়ে নিয়ে কোনো লাভ হবে না। যদিও দিলীপ ঘোষ আবার সরাসরি দলকে দুর্গাপুজোর আয়োজনের সঙ্গে জুড়তে নারাজ। আমরা কোথাও পুজো করছি না, বিজেপি কোথাও পুজো করছে না। বলেছে কি বিজেপি পুজো করছে বলে? পুজো নয়, সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হবে বোধন, এটুকু আমি জানি। কোনো পুজো আমার জানা নেই। এদিকে আগামী সোমবার অর্থাৎ চতুর্থীতে উত্তরবঙ্গে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কোনোভাবে কলকাতায় দুর্গাপুজোর সময় তাকে আনা যায় কিনা রাজ্য নেতৃত্ব সেই চেষ্টা করছে বলে বিজেপি সূত্রে খবর। যদিও বাম কংগ্রেস কটাক্ষের সুরে বলছে বিজেপি দেবী দুর্গার পুজো করে না, ভোট পুজো করে। বিজেপি প্রমাণ করছে যে এটা হচ্ছে রাজনীতির পুজো, এটা বিশ্বাস অথবা ভক্তির পুজো না। উনি ভার্চুয়ালি সারা রাজ্য করছেন আর এরা দল থেকে পুজো করছে। দলের পুজো হয় না, ওটা ব্যক্তি, ভক্তি, সমষ্টি, আবেগ। এটা রাজনীতির জন্য পুজো করা হচ্ছে। ভারতবর্ষে কেন পৃথিবীতে কোনো রাজনৈতিক দলই ধর্মকে নিয়ে রাজনীতি করে না। সমস্ত ধর্মেরই একটা মূল কথাই হচ্ছে মানুষকে ভালোবাসো, মানুষের আপন করো না, মানুষের সেবা করো বা মানুষের উপকার উন্নয়ন করার জন্য তারা কোনো কর্মসূচি নিতে পারেন না বলেই তারা আজকে ধর্ম নিয়ে আজকে রাজনীতিরা করতে আসছেন, ভোটের রাজনীতিরা করতে আসছেন। বিজেপি অবশ্যই এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে। এটা অনেকদিন ধরেই আমাদের ইচ্ছে ছিল। আমি যখন মহিলা মোর্চায় কাজ করতাম আমি অনেকবার বলেছিলাম যে একবার পুজো হওয়া উচিত, আমরা সবাই মিলে পুজো করি, এই করি। এটা ইচ্ছেটা ছিলই এবং আমরা নিজেদেরকে পরিবার মনে করি একটা, এবং পরিবারের যেরকম বাঙালির 12 মাসে 13 পার্বণ সেরকমভাবে আমরাও এখানে চাই পুজো করতে। বাল্মীকি রামায়ণে রামের দুর্গাপুজোর উল্লেখ নেই, কিন্তু কৃত্তিবাসীর রাম দেবীর অকাল বোধন করেছিলেন। তাই বঙ্গজীবনের অঙ্গ রাম স্লোগান তুলে পুজোয় নামছে বিশ্ব হিন্দু পরিষদ।
যে বাংলায় বিশেষ দুর্গাপুজো বেশ কয়েক বছর ধরে অন্য বিভিন্ন ধরনের থিমে পুজো হচ্ছে, হিন্দু সমাজের যে ভাবধারা তার থেকে একটু পরিপন্থী। আর ভগবান শ্রীরামচন্দ্র থেকেই পুজোটা চালু হয়েছে, যে আমাদের এই মাসে যে পুজোটা হচ্ছে অকাল বোধন যাকে আমরা বলি। তো এই অকাল বোধনে লোকে বিভিন্ন ক্লাবের প্রতিযোগিতা হয়, বিভিন্ন সংগঠনের প্রতিযোগিতা হয় পুজো নিয়ে। সেই প্রতিযোগিতার মধ্যে অবাস্তব। রামকে সব বলেছি, রামকে যে মানে না কেউ এমন কেউ নেই, সবাই রামকে মানে। আমাদের বাড়িতে রামের পুজো হয় বা রামের মূর্তি আপনার ছবি আছে, কিন্তু তার মানে হচ্ছে যে বঙ্গজীবনের অঙ্গ রাম বলে একটা জবরদস্তি কিছু চাপিয়ে দেওয়া যাবে না। গোপালয়ের রাজনীতির সঙ্গে বাংলার রাজনীতি কখনো সংমিশ্রণ হতে পারবে না, কখনো না, হাজার চেষ্টা করলেও পারবে না। করোনা আবহে দুর্গাপুজো নিয়েও নর্মাল, তবে পুজো নিয়ে রাজনীতি সেই পুরনো টানাপোড়েন অব্যাহত। দীপক ঘোষ, ঋত্বিক মণ্ডল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। চেস ক্লক ফরম্যাটে দ্রুত আমার দুই অতিথির কাছে আসবো। সুমন বন্দ্যোপাধ্যায় প্রথমেই। দেখুন সুমনদা, দুর্গাপুজো মানেই তৃণমূলের একচ্ছত্র আধিপত্য। এটা এক বছর নয়, বহু বছর ধরে। কিন্তু এবার একদিকে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বার্তা, অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদ একেবারে স্লোগান নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তো বাস্তিলের দুর্গে ফাটল দেখা দিচ্ছে না তো? আপনার সময় শুরু এখন। না, বাস্তিলের দুর্গ তো অটুট রয়েছে। সেই বাস্তিলের দুর্গের বাইরেই যেটা তো বিজেপিকে পুজো করতে হচ্ছে। বাস্তিলের দুর্গে গতবার ফাটল ধরানো সম্ভব হয়নি, আর এবারে বাস্তিলের দুর্গে ঢুকতেই পারেনি। ফলে খুব স্বাভাবিকভাবে বাইরে একটা রাজনৈতিক দল একটা দুর্গাপুজো করছে। দুর্গাপুজোতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যে কথাটা বলছেন যে তৃণমূল কংগ্রেসের একছত্র আধিপত্য, আমি তো বলবো উল্টো কথা, যে তৃণমূল কংগ্রেস বাংলার যে শারদোৎসব, সেই শারদোৎসবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তৃণমূল কংগ্রেস তো রাজনৈতিকভাবে দল হিসেবে কোনো পুজো করে না। তৃণমূলের বিভিন্ন নেতৃবৃন্দ তারা দীর্ঘদিন ধরে, আজকে শুধু নয়, দীর্ঘদিন ধরে তারা পুজোর সঙ্গে যুক্ত। অর্থাৎ বাংলার যে সামাজিক উৎসব, যে উৎসবটাকে প্র্যাকটিক্যালি এখন একটা বিশ্ব উৎসবে পরিণত করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা সেই উৎসবের সঙ্গে তৃণমূল নেতৃত্ব তারা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। অর্থাৎ পুজোর সঙ্গে তারা দীর্ঘদিন ধরে যুক্ত। তাদেরকে বাইরে থেকে ঢুকতে হয় না, তৃণমূল কংগ্রেসকে আলাদা করে পুজো করতে হয় না। বাংলার মা দুর্গার প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে অটুট স্নেহ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গত ৩-৪ বছর ধরে এই দুর্গাপুজোর ক্ষেত্রে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে দুর্গাপুজোর করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাকে দূর করেছেন, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ধরুন আজকে যে ইলেকট্রিক কানেকশনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো ছিল, সেই প্রতিবন্ধকতা দূর করা হয়েছে, এবং বর্তমানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যারা বিদ্যুৎ সংযোগ নেবে তারা 50% কম টাকায় তারা বিদ্যুৎ সংযোগ দিতে পারবেন। প্লাস হচ্ছে প্রত্যেক দুর্গাপুজো কমিটিকে 50,000 টাকা করে সাহায্য করা হচ্ছে। কারণ কেন করা হচ্ছে? কারণ এই যে কোভিড পরিস্থিতিতে সার্বজনীনভাবে মানুষের কাছ থেকে চাঁদা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। ফলে দুর্গাপুজো যাতে বন্ধ না হয়, মানুষের বঙ্গজীবনের যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো যাতে বন্ধ না হয়, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নানাভাবে দুর্গাপুজোর পাশে দাঁড়িয়েছেন, এবং দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা বিশাল অর্থনীতি কাজ করছে। এটাও আপনাকে বুঝতে হবে যে কিছুদিন আগে একটা হিসেব করা হয়েছিল অ্যাসোচেমের তরফে। সেই অ্যাসোচেমের সমীক্ষা বলছে যে বাংলার দুর্গাপুজোর টোটাল পরিমাণটা হচ্ছে 25,000 কোটি টাকা। তাহলে যে এই 25,000 কোটি টাকা, এটা হচ্ছে কয়েক বছর আগেকার হিসেব। তাহলে খুব স্বাভাবিকভাবে বাংলার উৎসবকে ঘিরে গতকাল সেই হিসেব দেখিয়েছি। অনেক ধন্যবাদ সুমনদা। আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই সমস্ত পূজা কমিটিতে আমাদের করের টাকা 50,000 করে দেওয়ার নিয়ে আমাদের অবশ্যই প্রশ্ন ছিল, আছে, থাকবে। কিন্তু আপনার একটা কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে 2011-তে ক্ষমতায় আসার পর নয়, বহু বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এই পুজোগুলোর সঙ্গে যুক্ত, এবং এই পুজোগুলোর পেছনে মূল পৃষ্ঠপোষকতার কাজটা করেন। আমি প্রণয় রায়ের কাছে যাব। প্রণয় দা, উত্তর থেকে দক্ষিণ, কলকাতা শহর বলুন, বাইরের রাজ্য বলুন, রাজ্যের বাইরে সমস্ত জেলায় পুজো কমিটিতে বিজেপি স্থান প্রায় দূরবীন দিয়ে দেখতে হয়। এবং যদি পুজোর কমিটি বা পুজো করার হিসেবে আমি একটা সার্বিক হিসেব দেখি, তাহলে কিন্তু এখনো দিল্লি বহুদূর। আপনার সময় শুরু এখন। ভগবান রামচন্দ্র এই শরৎকালের যে দুর্গাপূজা করেছিলেন, সেটাই বাঙালির দুর্গাপুজো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে সেটা ব্যক্তি পুজোয় রূপান্তরিত হয়েছে। সুব্রত মুখার্জির পুজো অরূপ বিশ্বাসের পুজোতে পরিণত হয়েছে। আমরা বাঙালির দুর্গাপুজোকে বাঙালির দুর্গাপূজা হিসেবেই রাখতে চাই, এবং এই বিকৃতিটা এমন পর্যায়ে পৌঁছেছে যে গত বছর একটি পুজো মণ্ডপে তো আজান দেওয়া শুরু হয়ে গেল। আমি শুনেছি প্রশাসন নাকি সেই ক্লাবগুলোকে নির্দেশ দেয় যে মা দুর্গার হাতে অস্ত্র রাখা যাবে না। এ কোন দুর্গাপূজা? অসুর দলনী দুর্গা?
এই দুর্গাকে থেকে অনুপ্রাণিত হয় আমাদের সমাজের দুর্গারা, যারা আত্মরক্ষার্থে অস্ত্র তুলে নেবে। অর্থাৎ মা দুর্গার যে অসুর দলনী রূপ, তাকে বিকৃত করে ব্যক্তি পূজায় যখন রূপান্তরিত করছে, আমরা আমাদের কর্মীরা সেই বাঙালির দুর্গাপূজাকে বাঙালির দুর্গাপূজা হিসেবে অসুর তুলনী দুর্গাপূজা আমরা করতে চাই। আজকে এই ক্লাবগুলোর নামে 50,000 টাকা দেওয়া মানে দুর্গা পূজাকে দুর্গা উৎসব এবং কার্নিভালে পরিণত করা, এবং সেই সমস্ত মণ্ডলে বড় বড় জায়গায় মুখ্যমন্ত্রীর ছবি থাকবে, বকলমে মুখ্যমন্ত্রীর প্রচার, আর অরূপ বিশ্বাসের সুব্রত মুখার্জির পুজো। আমরা এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট থেকে বাঙালির দুর্গাপূজাকে বের করে নিয়ে এসে বাঙালি যেভাবে দুর্গাপূজা করতো আচার অনুষ্ঠান মেনে, তিথি মেনে, নক্ষত্র মেনে, সেইভাবেই আমরা দুর্গাপূজাকে দেখতে চাই। আমাদের দরকার নেই 50,000 টাকা, আমাদের কারোর অনুপ্রেরণা দেওয়ার দরকার নেই। বাঙালি যেভাবে এতদিন নিজেদের পয়সা দিয়ে, নিজেদের দান দিয়ে দুর্গাপূজা করেছে, সেই দুর্গাপূজাকে দেখতে চাই। এই বিকৃতি থেকে বের করে এনে আমরা চাই যে আমাদের সমাজের যারা দুর্গারা আছেন, আমাদের সমাজের যে সমস্ত মা বোনেরা আছেন, দেবী দুর্গাকে দিয়ে তারা অনুপ্রাণিত হন। সমাজে যখন তাদের উপর লঞ্চিত হচ্ছেন, যখন তারা ধর্ষিতা হচ্ছেন, তারা দেবী দুর্গার সেই প্রেরণা নিয়ে তারা তার রূপ ধারণ করুক, যাতে করে অসুর শক্তির বিনাশ ঘটে। আর অসুর শক্তির বিনাশ ঘটলে এই রাজ্যের শাসক দলের তো ভয় পাবেনি, তার কারণ এই সমস্ত দলটাই তো চলছে অসুরদের দ্বারা। তাই মা দুর্গা যাতে তার স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে না পারে, তাই আসরিক শক্তি নিয়ে যারা রাজনৈতিক দল চালায় তারা আমাদেরকে কটাক্ষ করবে, আমরা তাতে ভীত নই, আমরা তাতে বিচলিত নই। আমরা বাঙালির দুর্গাপূজা, বাঙালি যেভাবে দুর্গাপূজা করেছে সেই দুর্গাপূজার বাইরে বেরিয়ে দ্রুত ওপেন ফোরাম। সুমনদা, মানবেন দুর্গাপুজোর সিন্ডিকেট বিজেপি ভাঙতে চাইছে, সিন্ডিকেট শব্দটা ব্যবহার করছেন সুমন বন্দ্যোপাধ্যায়? না, আসলে এটা হতাশার বহিঃপ্রকাশ। আপনি দেখেছিলেন যে গতবার অমিত শাহ এসেছিলেন, এবছর অমিত শাহকে দিয়েও যখন হলো না, ষষ্ঠীর দিন নরেন্দ্র মোদীকে দিয়ে বার্তা পাঠানো হচ্ছে। আমার কথা হচ্ছে যে বিজেপি সরকারে এসেছে 2014 সালে, তাহলে মা দুর্গা, তার মানে কি দুর্গাপূজাটা তৃণমূল কংগ্রেসের পেটেন্ট নাকি? দুর্গাপূজা এবং বাঙালির পাশে মমতা ব্যানার্জি উদ্বোধন করবেন, অমিত শাহ উদ্বোধন করতে পারেন না? তাহলে কেন 2020 তৃণমূল কংগ্রেস সিন্ডিকেট তৈরি করেছে, দুর্গাপূজার নামে সিন্ডিকেট তৈরি করেছে। মমতা ব্যানার্জি উদ্বোধন করবে, কিন্তু অমিত শাহ উদ্বোধন করতে পারবে না। অমিত শাহ গতবার যেখানে গিয়েছিলেন সেই সমস্ত ক্লাবে প্রচন্ড রকম প্রেসার দেওয়া হয়েছে। এই জায়গা থেকে আমরা বাঙালি দুর্গাপূজাকে বের করতে চাই, এটা তৃণমূল কংগ্রেস। আবার এই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSumonde অসংখ্য মন্তব্য আসছে, দ্রুত কয়েকটা মন্তব্য পড়ে নেব। সায়ন্তন দে তিনি লিখছেন, এই করোনা কালে মানুষকে সচেতন করার পরিবর্তে রাজনৈতিক নেতারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, পুজোয় রাজনৈতিক দলের মধ্যে টক্করের খেলায় না নেবে বরং করোনার সঙ্গে টক্কর দিলে রাজ্যবাসীর মঙ্গল হতো। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, কে কত বড় হিন্দু তার একটা প্রতিযোগিতা চলছে যেন। অভিজিৎ কুমার লিখছেন, বিধানসভা ভোটের আগে শেষ দুর্গাপুজো, বিজেপি তাই তার ফায়দা তুলতে মরিয়া। কৃষ্ণেন্দু ঘোষ লিখছেন, ধর্মভিত্তিক রাজনীতি বাংলায় কলকে পাবে না, তা সে যে দলই করুক না কেন। অবিনাশ মাইতি লিখছেন, তৃণমূলের পূজা কানেকশন সামনের বছর আর কাজে আসবে না। অমল চট্টরাজ লিখছেন, বাঙালির পুজো নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি চাই না। ইতিমধ্যেই পুজোর উদ্বোধন শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেন উত্তরবঙ্গের একাধিক জেলার 69টা পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করা হলো। এছাড়া একটা বিষয় আমি আগেও বলেছি, আজকে এই অনুষ্ঠানে আবার বলবো, সেটা হচ্ছে যে আজকে এই অতিমারির সময় দাঁড়িয়ে যদি উদ্বোধন কিছুটা হলে এড়ানো যায়, নিঃসন্দেহে এই আবেদন আমাদের থাকবে। তার কারণ বহু মানুষের জনসমাগম হয় উদ্বোধনেও। সেই বিষয়ে উদ্যোক্তারা যদি সচেতন হন তাহলে বোধহয় এই অতিমারিতে দাঁড়িয়ে পুজোকে আরো সার্থক করে তোলা যাবে। আমি দ্রুত একবার উদ্বোধনের প্রতিবেদন দেখাবো, দেখুন। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে আর দুদিন বাদেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এটা সত্যি যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 73 লক্ষের পথে, মৃতের সংখ্যা 1,10,000 ছাড়িয়েছে। কিন্তু তাতে কি, বাঙালির মনের উৎসব, প্রাণের উৎসবের চেয়ে জনসংযোগের জন্য ভালো সময় আর হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পুজোর উদ্বোধন করে চলেছেন। বোধনে বার্তা দেবেন নরেন্দ্র মোদীও। আর ভোটের আগে পুজো ঘিরে ঘাসফুলের সঙ্গে পদ্ম ফুলের টক্কর এখন সবার নজর কাটছে। এ রাজ্যের বাম নেতারা বরাবরই প্রত্যক্ষ পুজোয় অংশগ্রহণ থেকে বহু দূরে। এ রাজ্যে বছরের পর বছর পুজো উদ্যোক্তাদের তালিকায় নাম দেখা গেছে কংগ্রেসি নেতাদের। এখন সময় বদলেছে, এখন সিংহভাগ পুজো উদ্যোক্তাদের নামের তালিকায়
তৃণমূল নেতাদের ভিড়। তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা দীর্ঘদিন ধরেই কলকাতার বড় বড় পুজোর সঙ্গে জড়িত। নাকতলা উদয়ন সংঘের পুজোর চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়, সুরুচি সংঘের পুজোর সভাপতি অরূপ বিশ্বাস। একডালিয়া এভারগ্রিনের পুজোকে সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই চেনেন সকলে। চেতলা অগ্রণীর পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেরাদ হাকিম। শ্রীভূমি স্পোর্টিং এর পুজোর পরিচিতি সুজিত বসুর পুজো হিসেবে। যে উত্তরবঙ্গে লোকসভা ভোটে তৃণমূলের অত্যন্ত খারাপ ফল হয়েছে, করোনাকালে বুধবার নবান্ন থেকে সেই উত্তরবঙ্গের 69টি পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর আঘিরিটোলা এবং নাকতলা পুজো মণ্ডপে গিয়ে সেখানকার পুজো উদ্বোধন করেন তিনি। অনেকে বলছেন মায়ের আবাহনের মধ্যে দিয়ে ভোটের আবাহনের প্রস্তুতি চলছে। মমতা ব্যানার্জিকে মা দুর্গার পাশে রেখে তাকেও মানে মমতা ব্যানার্জিকে আগে পুজো করা হয়, মা দুর্গাকে নিচে রাখা হয়, এই ছবিও আমরা দেখেছি। মা দুর্গার মুখের মধ্যে মমতা ব্যানার্জির ছবি দিয়ে তার 10টা হাত, এটাও আমরা দেখেছি মণ্ডপে। তো যেভাবে তারা দুর্গা পুজোটাকে তৃণমূলের পুজো করে নিয়েছে, আগামী দিন মানুষ বুঝে গেছে এবং দুর্গা পুজো সবাইয়ের পুজো। আমি যে পুজোর সঙ্গে জড়িত, তখন আমি কর্পোরেটে চাকরি করি। আমাদের পরিচয়টা রাজনৈতিক হতে পারে, কিন্তু আমরা মূলত পাড়ার লোকদের সঙ্গে থেকেই পুজো করি। আমি এই যে বেহালায় দাঁড়িয়ে কথা বলছি, বেহালার বহু পুজোর সঙ্গে আমি জড়িত। অতীতে বহু কংগ্রেসি হেভিওয়েট নেতা কলকাতার জেলার বিভিন্ন পুজোর সঙ্গে জড়িত ছিলেন। বামীদের কাছে পুজো বলতে বইয়ের স্টল দিয়ে জনসংযোগ করা। এখন ধীরে ধীরে কংগ্রেসের জায়গাটা নিয়েছে তৃণমূল, আর গত বছর থেকে টক করে বিজেপি। পুজোটা সুরুচি সংঘের এবছর হচ্ছে 67তম বর্ষ। এই পুজোটা আমার বাবা করতেন ছোটবেলা থেকে, যখন হাফ প্যান্ট পরতাম তখন থেকে এই পুজোটা করি। আজকেও এই পুজোটা আমি করছি। আমরা ওই ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে হবে বলে পুজো করি না। আমরা তো কংগ্রেসের থেকে অনেক নেতা পুজো করেন, আমরাও তো অনেক পুজো অনুষ্ঠানে জড়িত আছি। শুধু এটা শারদোৎসব হচ্ছে কোনো একটা ধর্মের বিশেষ ধর্মের উৎসব নয়, এটা মিলন উৎসব। কিন্তু তার সঙ্গে রাজনীতিটা টেনে নেন। বিজেপি যেটা আজকে হচ্ছে রাজনীতিটাকে ধর্মের সঙ্গে মিলিয়ে দিয়েছে, এটি দুর্ভাগ্য। সব মিলিয়ে সপ্তমীর ঠিক এক সপ্তাহ আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে পুজো নিয়ে টানাপোড়েন সপ্তমী। কৃষ্ণেন্দু অধিকারী, ঋত্বিক মণ্ডল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। উত্তরবঙ্গের কথা হলো, উত্তরবঙ্গের রাজনীতির কথায় আসি। পুজোর আগেই উত্তরবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন, তিনি সাংগঠনিক বৈঠক করবেন। আপনারা জানেন কিছুদিন আগে উত্তরবঙ্গ থেকেই তার জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বিশেষ বৈঠক করলেন উত্তরবঙ্গে। দেখুন, গত মাসে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে সেই উত্তরবঙ্গে সাংগঠনিক বৈঠক করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 19 তারিখ শিলিগুড়িতে আসবেন তিনি। উত্তরবঙ্গের বিজেপি নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন। প্রথমেই কর্মসূচিতে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার অমিত শাহর উত্তরবঙ্গ সফরের পরিকল্পনা বাতিল করে জানানো হয় তার জায়গায় আসবেন জেপি নাড্ডা। এর মধ্যেই ঠিক হয়ে যাবে উত্তরবঙ্গের তার সূচি কি হবে, কখন আসবেন, কীরকম প্রোগ্রাম হবে, সেগুলো ঠিক হয়ে যাবে এর মধ্যেই। পুজোর আগে এবং পুজোর পর পশ্চিমবঙ্গে সর্বভারতীয় বিজেপি নেতা নেত্রীদের আসা যাওয়া অনবরত থাকবে, লেগে থাকবে সংগঠনেরকে সাহস দেওয়ার জন্যে, সংগঠনকে বাড়ানোর জন্যে। তৃণমূল অবশ্য বসে নেই। মঙ্গলবারই উত্তরবঙ্গের দলীয় নেতাদের নিয়ে শিলিগুড়ির একটি হোটেলে বৈঠক করেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, সমস্যার কথা শুনে সকলকে একসঙ্গে কাজ করার বার্তা দেন তিনি। কিন্তু বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ নিয়ে সব দল এরকম তৎপর কেন? পর্যবেক্ষকদের একাংশের মতে এর নেপথ্যে রয়েছে ভোটের অঙ্ক। 2019-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের 8টি আসনের 7টিতেই জিতেছে বিজেপি। অন্যদিকে এই 8টি আসনের একটিতেও জিততে পারেনি তৃণমূল। 2019 সালের লোকসভা ভোটের ফলের নিরিখে উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়েছিল 37টিতে, মাত্র 13টিতে এগিয়েছিল তৃণমূল। অথচ 2016 সালের বিধানসভা ভোটে ছবিটা ছিল একেবারে উল্টো। সেবার উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে 24টিতে জিতেছিল তৃণমূল, বিজেপি জিতেছিল মাত্র 2টি আসনে। পর্যবেক্ষকদের একাংশের মতে গত 4 বছরে বিজেপি যেভাবে উত্তরবঙ্গ কার্যত ছিনিয়ে নিয়েছে, 21-এর বিধানসভা ভোটে তার পুনরাবৃত্তি রুখতে মরিয়া তৃণমূল। অন্যদিকে উত্তরবঙ্গে রাশ একটু আলগা হতে দিতে নারাজ বিজেপি। পুজোর আগে জেপি নাড্ডার উত্তরবঙ্গ সফরও সেই কৌশলেরই অঙ্গ বলে মনে করছেন পর্যবেক্ষকরা, যদিও তৃণমূল এসবে কোনো গুরুত্ব দিচ্ছে না। সত্যি তো মুখের অভাব, রাজ্য রাজনীতি বিজেপির মুখটা কে? মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্প করেছেন, সেই প্রকল্পের যদি
মানুষকে সেই বেনিফিটটুকু পাইয়ে দিতে পারি আমরা, তাহলে আর কোনো রাজনীতি, হাজার রাজনীতি করলেও কিছু করতে পারবে না। আসলে সেই জায়গাটা একটু ত্রুটি হয়ে গিয়েছিল, যে এতগুলো প্রকল্প মমতা বলছে যে জন্ম থেকে মৃত্যু যে কোনো মানুষের, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু দ্বারা উপকৃত হচ্ছেই, সেটাকে মানুষকে বোঝানো আর মানুষকে পৌঁছে দেওয়া। কংগ্রেস আবার আত্মবিশ্বাসী, এবার উত্তরবঙ্গে তৃণমূল বিজেপি দুদলকেই ধাক্কা দিতে পারবে, বামেদের সঙ্গে তাদের জোট। বিজেপি এসেছিল গতবারে, কংগ্রেস এবং বাম আমরা জোটবদ্ধ হতে না পারার জন্যই তারা কিছু আসন পেয়ে গেছিল এবং উত্তরবঙ্গে প্রায় সব আসনই পেয়ে গেছিল। কিন্তু গত বছর যে রাজনীতি পরিস্থিতি ছিল 2019 আর 2021 এক হবে না। এবারে পশ্চিমবাংলায় বাম এবং কংগ্রেসেরই সরকার গঠন হবে। লোকসভা নির্বাচনে কোন বিধানসভা থেকে কারা লিড পেয়েছে, নির্বাচন কমিশন থেকে পাওয়া সেই তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 294 সদস্যের রাজ্য বিধানসভায় তৃণমূল এখনো এগিয়ে থাকলেও দুরন্ত গতিতে উঠে আসছে বিজেপি। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে রাজ্যে তৃণমূল এগিয়ে 164টি বিধানসভা আসনে, অন্যদিকে বিজেপি এগিয়ে আছে 121টি আসনে। আর আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল বিজেপির মধ্যে এখন কড়া টক্কর। দীপক ঘোষ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পুজোর আগেই উত্তরবঙ্গ একেবারে সরগরম। আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। রাহুল, উত্তরবঙ্গে কিন্তু গত লোকসভাতেও 8-7 বিজেপি। কিছুদিন আগে একবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তার ক্ষোভ বলো, অভিমান বলো, বললেন যে উত্তরবঙ্গ জুড়ে প্রচুর কাজ হয়েছে, আমি দেখছি বেশি কাজ করলে তার মূল্যটা কম হয়ে যাচ্ছে, কম কাজ করে দাঙ্গা লাগালে মূল্যটা বেশি হয়ে যাচ্ছে। আমি এইখানে অনেকে বিরোধীরা তো বিশেষ করে বলছেনই যে হেমতাবাদে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু শুধু কোভিডের কারণে সেটা হচ্ছে না এমনটা নয়, এর পেছনে উত্তরবঙ্গের গেরুয়া প্রীতিও নাকি কাজ করেছে। রাহুল চক্রবর্তীর সময় শুরু এখন। দেখো, উত্তরবঙ্গ নিয়ে বলার জায়গায় দাঁড়িয়ে যদি প্রথমেই বলতে হয়, তাহলে উত্তরবঙ্গে যে কবার আমাদের মুখ্যমন্ত্রী গেছেন, শুধু মুখ্যমন্ত্রী হিসেবে নয়, এর আগে রেলমন্ত্রী হিসেবে, সেটা কিন্তু নজিরবিহীন এবং দৃষ্টান্তমূলকভাবে। তুমি দেখো, এর আগে কোনো মুখ্যমন্ত্রী এতবার উত্তরবঙ্গে যাননি এবং যে যে প্রকল্প নিয়ে ঘোষণা করেছেন, যে যে উন্নয়ন করেছেন, আজকে এই 1 বছরের মধ্যে উত্তরবঙ্গের মানুষ যে স্থিতির কথা তুমি বলছো বিজেপি পেয়েছিল, মানুষের মোহভঙ্গ ঘটেছে। মোহভঙ্গ ঘটে মানুষ বুঝতে পেরেছে যেসব প্রতিশ্রুতি দিয়ে বিজেপি এসেছিল তার মধ্যে বেশিটাই গুরুত্ব পেয়েছিল ধর্মীয় সংকীর্ণতা এবং ধর্মীয় বিভাজন করে মানুষকে ভুল বুঝিয়ে এই ভোট তুলে নেওয়া। সুতরাং আজকের দিনে মানুষ সেটা বুঝতে পারছে যে কতটা ভুল ছিল। সুতরাং 2019 আর 2021-এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তোমাকে বলি যে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে আসছেন, তার কারণ এটা নয় যে ওখানে সাংগঠনিক শক্তি উনি বৃদ্ধি করবেন। তার মানে এটা যে ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে যে তাদের পায়ের তলার মাটি এই 1 বছরের মধ্যে অনেকটাই সরে গেছে এবং তার জন্য কেন্দ্রীয় সভাপতিকে নিয়ে এসে সেই ড্যামেজকে রিপেয়ার করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এটাও হবে না। উত্তরবঙ্গের মানুষ তথা বাংলার মানুষ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং এটা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে শারদীয়া পুজোর কথা তুমি বলছে, সেটা যত বড় আবেগ, দার্জিলিং কিন্তু কম আবেগ নয়। এই দার্জিলিংয়ে 34 বছর ধরে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য যেভাবে এই সমস্যাকে জিয়ে রাখা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আজকে দার্জিলিং হাসছে, প্রকৃত অর্থে হাসছে। এবং তিনি সোজাসুজি সেইখানে দাঁড়িয়ে আন্দোলনকারীর সামনে বলেছিলেন, আমার প্রাণ থাকতে বাংলাকে আমি ভাগ হতে দেব না। সেটাও কিন্তু বাংলার মানুষ মনে রেখেছেন। সুতরাং এর যোগফল, এর যোগ যদি সমষ্টি করো তুমি, তাহলে উত্তরবঙ্গের মানুষ বাকি কাঞ্চনকন্যা থেকে যা যা অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা পেয়েছেন, জিটিএ থেকে আরম্ভ করে বাকি তুমি যদি পুরোপুরি ফল দেখো, দেখবে আগামী দিনে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়রথকে কেউ আটকাতে পারবে না। যদিও যতই জগৎ প্রকাশ নাড্ডা আসুক, তারা গাড্ডাতেই পড়বে। তাদের কাছে নতুন কোনো চারা থাকবে না। 2019 আর 2021-এর মধ্যে একটা বিরাট ফারাক। আগামী দিনে তৃণমূল কংগ্রেস ওখানে হাসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়রথ চলবে, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ রাহুল। 8-7, কিন্তু রাহুল বলছে মানুষ ভুল বুঝতে পারছে এবং সেই ড্যামেজ কন্ট্রোলের জন্য নাকি নাড্ডা সাহেব আসছেন একেবারে পুজোর আগেই। আমি জানি পঙ্কজদা উত্তর দিতে খুব উদ্গ্রীব, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে সিএ নিয়ে বিজেপির অন্দরে অসন্তোষ এবং বনগাঁর যিনি সাংসদ শান্তনু ঠাকুর, তিনি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। তাকে সামলাতে তথাগত রায় তার বাড়ি গিয়ে তার সঙ্গে বৈঠক করেছেন। দ্রুত প্রতিবেদনটা দেখাবো, তারপর পঙ্কজদার কাছে আসবো। দেখুন, এই সিটিজেনশিপ একটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। সংসদে বিল পাশ করিয়েছে মোদী সরকার, রাষ্ট্রপতি শিলমোহর দিয়েছেন গত বছর ডিসেম্বর মাসে, কিন্তু 10 মাস পেরিয়ে গেলেও এখনো কার্যকর হয়নি সিএ। এরই মধ্যে সামনে বাংলায় বিধানসভা নির্বাচন, আর যে সিএ কে সামনে রেখে 2019-এর লোকসভা ভোটে মতুয়াদের মন জয় করেছিলেন বিজেপির বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, সেই আইনই এখনো কার্যকর না হওয়ায়
এবার ক্ষোভ উগড়ে দিলেন খোদ মতুয়া ঠাকুরবাড়ির সাংসদ। যেহেতু আমি মতুয়াদের প্রতিনিধি হিসেবে বিজেপির সাংসদ, তো প্রতিনিয়ত যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামে গেলে আমাকে এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে এখনও সোসাইটিতে কেন এই সিটিজেনশিপ অ্যাক্টটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। রাজ্যে মতুয়া ধর্মাবলম্বী 3 কোটিরও বেশি। ৭৪টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। শান্তনু ঠাকুর যে লোকসভা কেন্দ্র থেকে বিজেপি সাংসদ হয়েছেন, সেই বনগার প্রায় 60% মতুয়া সম্প্রদায়। বনগার মতোই মতুয়া অধ্যুষিত আরও একটি লোকসভা কেন্দ্র রানাঘাটও তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। আর এক্ষেত্রে লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরের প্রতিশ্রুতি ছিল একটাই, কোনো নথিপত্র ছাড়াই উদ্বাস্তুরা নাগরিকত্ব কার্ড পাবেন। কেন্দ্রের তরফে একটি ফর্ম দেওয়া হবে, সেখানে নাম, বাবার নাম, বয়স, জাতি এবং বাংলাদেশের কোন জেলা থেকে এসেছেন এই তথ্যটুকু জানাতে হবে। আর কোনো নথি দিতে হবে না। কিন্তু দেশ জোড়া বিক্ষোভের মধ্যে সিএ বিল আইনে পরিণত হলেও তা কার্যকর না হয় বিধানসভা ভোটের আগে যে অস্বস্তিতে পড়তে হতে পারে তা আঁচ করেই এবার দলীয় নেতৃত্বের ওপর চাপ তৈরির চেষ্টা করলেন বনগাঁর বিজেপি সাংসদ। 3 মাস পার হয়ে গেলে এটা আবার নতুন করে পার্লামেন্টে পাশ করাতে হবে, সেটাই সরকারি বলতে সেটাই সংবিধানের নীতি। তো আমরা উদ্বিগ্ন এবং মতুয়ারা উদ্বিগ্ন যে এটা পাশ হলেই আমাদের সমস্যাটা মিটে যাবে। এই প্রেক্ষাপটেই ড্যামেজ কন্ট্রোলে মঙ্গলবার বনগাঁয় মতুয়া ঠাকুরবাড়িতে যান বিজেপি নেতা তথাগত রায়। একটা চিঠির মুসাবিদা করা, সেটা আমি করে এনেছিলাম, সেইটা নিয়ে আলাপ আলোচনা হলো, আরও কিছু হবে, তারপরে এই চিঠিটা নিয়ে ওরা যথাস্থানে পাঠাবেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং দলের অধ্যক্ষের কাছে। পর্যবেক্ষকদের মতে অসমে এনআরসির চূড়ান্ত তালিকায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ পড়ার পর থেকে এই নিয়ে বাংলাতেও উদ্বাস্তুদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। সেই আবহেই লোকসভা নির্বাচনে এগিয়ে থাকা সত্ত্বেও কালিয়াগঞ্জ ও খড়গপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের কাছে হারতে হয়েছে বিজেপিকে। করিমপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের ব্যবধান আরো বেড়েছে। বিজেপির এই পতনের নেপথ্যে এনআরসি আতঙ্ক একটা বড় কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই উদ্বাস্তুদের সেই আতঙ্ক দূর করতে দ্রুত সিএ কার্যকরী করতেই মরিয়া শান্তনু ঠাকুররা। পশ্চিমবাংলায় এনআরসি ইস্যু নয়, পশ্চিমবাংলায় সিএ ইস্যু, নাগরিকত্ব সংশোধনী আইন। আইনের মারপ্যাঁচ আছে, সেই জন্য কাজ আটকে আছে। আমার যতদূর বিশ্বাস খুব তাড়াতাড়ি কেন্দ্র সরকার এই সমস্ত বাধাকে সরিয়ে সাধারণ মানুষের স্বপ্নকে পূরণ করবে। এনআরসি সিএটা এখন আপাতত ঠান্ডা ঘরে, কারণ নরেন্দ্র মোদী এখন নানা কারণে, হাতরাস থেকে শুরু করে নানা কারণে, দেশের ইকোনমিক কন্ডিশন থেকে নানা কারণে এমনই একটা জায়গায় পড়ে আছেন নিজে, যে এখন আর এই ধরনের আন্দোলনমুখী কোনো যা সিদ্ধান্ত নিলে ব্যাপক আন্দোলন হবে সেরকম সিদ্ধান্ত নেবার মতো সাহস নেই। যদি করতে যায় তাহলে মানে সামনের যে কোনো যতগুলো নির্বাচন হবে একটাও জিতবে। সামনেই বিধানসভা নির্বাচন, তাই আরো একবার সিএ, গোর্খাল্যান্ড, হিন্দু মুসলমানের মতো বিভেদমূলক ইস্যুকে সামনে এনে ফের ভোট বাক্স ভরাতে চাইছে বিজেপি, দাবি বাম কংগ্রেসের। সিএএ করতে এসছে যে লোকটি, তাকে তো প্রথমে জিজ্ঞেস করো আপনার আইডেন্টিটি কি। অর্থহীন বোকার মতো কাজ ওরা করুক, তাতে বাংলার মানুষ বিজেপির প্রতি হোস্টাইল হবে। যে সরকারের হাতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা জানা নেই, পরিযায়ী শ্রমিকের মৃত্যুর সংখ্যা জানে না, সে 130 কোটির হিসেব করবে থেকে একটা অপদার্থ কেন্দ্রীয় সরকার। ফলে সব ভোটের আগে বাজার গরম করার জন্য। আমাদের দেশে এনআরসি সিএ এটা কোনোভাবে লাগু করা যাবে না। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে সিএ নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। সমীরণ পাল, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পঙ্কজ রায়ের কাছে যাব। পঙ্কজ, বিধানসভা ভোটের আগে খোদ দলের সাংসদ প্রায় প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলছেন, বলছেন যে প্রধানমন্ত্রীর ভোটের আগে প্রতিশ্রুতি ছিল 1.5 বছর পার হয়ে গেছে, বিল পাস হয়েছে 6 মাস পার হয়ে গেছে এবং ক্ষোভ মেটাতে তথাগত রায়কে যেতে হচ্ছে। বছর ঘুরলে বিধানসভা ভোট, পঙ্কজদা, মানে আমি বলছি আজকে যেটা শান্তনুর ক্ষোভ সেটা শান্তনুদের ক্ষোভে পরিণত হবে না তো? আপনার সময় শুরু এখন। দেখুন, বিষয়টা হচ্ছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা হওয়ার পরে তার কার্যকারিতার বা অর্ডার আমরা জানি যে একটা পরবর্তী পর্যায়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 24শে মার্চ থেকে সারা ভারতবর্ষে একটা কোভিড পরিস্থিতি তৈরি হয়েছে, যে কারণের জন্য নির্দিষ্ট সময়ে অনেক কিছু বিলম্ব হয়েছে। এটা নয়, কারণ এটাই সিএ কার্যকর করা হবে, এটাই নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং সেটা যাতে কার্যকর করা হয় তার জন্য সাংসদ বলেছেন
তার আবেদনটাকে তিনি দিয়েছেন। তিনি কোনো রকম এর মধ্যে অন্য কোনো বিষয় তার মধ্যে সম্পৃক্ত করেননি। মনে রাখতে হবে যে মতুয়াদের নিয়ে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে একটা সময় সিপিএম, পরবর্তীকালে তৃণমূল, তারা ভোট ব্যাংক পলিটিক্স করেছে। বিজেপি কিন্তু নাগরিকত্ব দেওয়ার বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিন্তু আইনে রূপান্তর করা হয়েছে। আপনি বলবেন কার্যকরী, সেটা হতে হয়তো সময় লাগছে। মনে করিয়ে দেবো যে বনগাঁ কেন্দ্রের 60% মতুয়া সম্প্রদায়ের মানুষ। শান্তনু দলের সাংসদ হয়ে যদি বিভ্রান্ত হন তো মানুষও বিভ্রান্ত হবেন, মানুষ মুখ ফিরিয়ে নিতে পারেন না। করা হয়েছিল একটা সময় পাকিস্তানে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা হয়েছিল এবং তিনি পাকিস্তানের আইনমন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে পালিয়ে আসতে হয়েছিল। এবং আপনি দার্জিলিং প্রসঙ্গটা বললেন না, দার্জিলিং হিল কাউন্সিলটাকে জিটিয়ে কারা মনে হয়েছে? গোর্খা, এই সব গোর্খা টেরিটোরিয়াল অথরিটি শব্দটা কে যুক্ত করেছেন? 2011-র পরে এটা করা হয়েছে। এই শব্দের মধ্যে দিয়েই তো উনি অন্য কিছু কনোটেশন করার চেষ্টা করেছেন এবং তিনি তখন অস্ত্রটা ব্যবহার করেছিলেন বামদের বিরুদ্ধে। আজকে অস্ত্র তার কাছে ভোতা হয়ে যাচ্ছে। সুতরাং মমতা ব্যানার্জি যে ভলতা ফেস করেন, ডিগবাজি খান, সেটা সব ক্ষেত্রেই করছেন। বিজেপি তা করবে না। বিজেপি তার নির্বাচনী প্রতিশ্রুতি রেখেছে বলেই সিএটা পাশ করেছে এবং কার্যকরী করবে। তার জন্য আবেদনটা রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত দেওয়া হয়েছে। সাংসদ এইটুকুই করেছেন। সুমন বন্দ্যোপাধ্যায় উত্তর দিতে চাইবেন? হ্যাঁ, আমি উত্তর দিতে চাইছি এই কারণে যে আমার একটু জানার আছে, সেটা হচ্ছে যে তথাগত বাবু নাকি শান্তনু ঠাকুরকে বোঝাতে গেছেন। এখন তথাগত বাবু কি মিসড কল দিয়ে তিনি কি বিজেপির মেম্বার হয়েছেন পুনরায়? মানে ওনাকে কি দিলীপ ঘোষ কি মিসড কল দিয়ে মেম্বার করেছে? এটা আমার একটা জানার ইচ্ছে। প্লাস হচ্ছে যে বিজেপির মধ্যে তো প্র্যাকটিক্যালি যোগাযোগ নেই। রাজু বিস্তা বলছেন যে গোর্খাল্যান্ড চাই, বাংলাকে ভাঙার চেষ্টা করছেন দার্জিলিং এর বিজেপি সাংসদ। আর বিজেপির তলে মানে যারা পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলের যারা বিজেপি সাংসদ রয়েছেন তারা আবার গোর্খাল্যান্ডের বিরুদ্ধে কথা বলছেন। তার শান্তনু ঠাকুর তো সঠিক কথাই বলেছেন যে তারা যে এত বলেছেন, শান্তনু ঠাকুর আইনটাকে কার্যকর কথা বলেছেন এবং রাজু বিস্তা প্রণয় রায় পয়েন্ট থেকে বিষয়টা দুটো প্রশ্ন আপনি তুলেছেন। প্রণয় রায় সামনে নিয়ে এসছে এই বিষয়টা। দার্জিলিং হিল কাউন্সিল থেকে এই শব্দটা আনা হলো কেন সেটা আপনি সুমনবাবু মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন। এই শব্দটা কেন ঢোকানো হয়েছে? বিদ্বেষের বিলটা, বিদ্বেষের বাবুটা কেন নেওয়া হয়েছিল? শুধু ভোট ব্যাংক পলিটিক্স করার জন্য, বাংলাকে ভাগ করার চক্রান্ত করার জন্য। 12 কোটি হিন্দু, আসামে 12 কোটি হিন্দু মানুষকে বাদ দিয়েছেন এনআরসির প্রশ্নটা আসছে না, আসছে সিএ নিয়ে। আপনি আপনার মনে হয় না পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো এখনো কয়েক মাস দেরি আছে, কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন স্টুডিও সরগরম। আমি দ্রুত ভোটের কথা যখন বলছি, ভোটের প্রসঙ্গে আসি। বিহারে বিধানসভা ভোট সামনে, কিন্তু আমাদের রাজ্যে করোনা আবহে পশ্চিমবঙ্গে পুরো ভোট সম্ভব নয়। একেবারে হলফনামা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল। বিরোধীরা বলছেন যে জনমতের মুখোমুখি হতে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বলছে করোনায় এটা ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমি দ্রুত প্রতিবেদনটা দেখাবো, তারপর আমার রাজনৈতিক বিশ্লেষকের কাছে আসবো। দেখুন, মানুষ বাঁচুক, তারপর পলিটিক্স, ভোট, রাজনীতি সব পরে হোক। করোনা আবহের মধ্যেই চলতি মাসের শেষে বিহারে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। ভোট হবে 243টি আসনে। ভোটার সংখ্যা 7,29,00,000। এরই সঙ্গে 11টি রাজ্যের 56টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও হবে। কিন্তু এ রাজ্যে পুরো ভোট কবে হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা। এরই মধ্যে রাজ্য সরকার মনোভাব স্পষ্ট করে জানিয়ে দিল এখনই হচ্ছে না পুরো ভোট। পলিটিক্সের জন্য মানুষ নয়, মানুষের জন্য পলিটিক্স। তাই পলিটিক্সটা পরে হবে, আগে মানুষের বাঁচার লড়াই। এবং সেই জন্যই কিন্তু আমরা দিনরাত খাটছি। যারা বসে প্রেস কনফারেন্স করে বড় বড় কথা বলছেন তাদেরও বলি, মানুষের পাশে থাকুন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটা বোঝার ক্ষমতা বিজেপির নাই। করোনা আবহে এখনই যে পশ্চিমবঙ্গে পুরো ভোট সম্ভব নয় তা হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনও। কমিশন সূত্রে খবর, এই করোনা আবহে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে ভোট পর্ব পরিচালনা, অর্থাৎ মনোনয়নপত্র দাখিল থেকে স্ক্রুটিনি থেকে ভোটের প্রচার, ভোটের রেজাল্ট বের করা পর্যন্ত কঠিন কাজ। সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
এমনকি ডিসেম্বরের শুনানিতে কি বলবে কমিশন তা নিয়েও রাজ্য নির্বাচন কমিশনার রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ শুরু করছেন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতা পুরভোট সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল ইলেকশন অ্যাক্ট 1994 এর 36 3 নম্বর ধারা এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন অ্যাক্ট 1994 সেকশন 8 অনুযায়ী রাজ্য সরকার কমিশনের সঙ্গে আলোচনা করে ভোটের দিন ঠিক করবে। কলকাতা পুরভোটের সংরক্ষণ ও ডিলিমিটেশন চূড়ান্ত হয়েছে। অসম, কেরল, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে উপনির্বাচন স্থগিত করা হয়েছে। তামিলনাড়ু, গোয়া, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানে স্থানীয় নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেছে কমিশন। রাজ্য সরকারও জানিয়েছে এখন ভোটের পরিস্থিতি অনুকূল নয়, তাতে সহমত হয়েছে রাজ্য নির্বাচন কমিশনও। কলকাতা সহ রাজ্যের 112টি পুরসভার মেয়াদ দীর্ঘদিন ফুরিয়েছে। প্রশাসক বসানো হয়েছে সেখানে। 112টি পুরসভার মধ্যে 17টি পুরসভার মেয়াদ ফুরিয়েছে 2 বছর আগেই, কিন্তু তারপরও ভোট কবে হবে তা জানা যাচ্ছে না। আমরা পুরো নির্বাচন চাই, যত দ্রুত সম্ভব নির্বাচন চাই। বিহারের নভেম্বর মাসে যদি নির্বাচন হতে পারে, পশ্চিমবঙ্গ ব্যতিক্রম কেন? আসলে লোকসভা নির্বাচনের ফলাফল থেকে তৃণমূল আতঙ্কিত। তারা বুঝতে পেরেছে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে এবং এখন যদি তারা মানুষের মুখোমুখি হয়, মানুষ তাদের সরিয়ে দেবে। তাই তারা এই নির্বাচনটাকে ফেস করতে ভয় পাচ্ছে। ওরা তো পারলে পুরোটাই প্রশাসক দিয়ে চালিয়ে নেয়। সবই হচ্ছে, মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করছেন, 50,000 টাকাও দিচ্ছেন, খালি ভোটটাই হচ্ছে না। অবশ্য ভোট হলেও যে ভোট দিতে দেয় তার কোনো মানে নেই। তাহলে কবে করবে মুখ্যমন্ত্রী বলুন? এমনিতেও তো গতবার লুটপাট করে সমস্ত ভোট দখল করেছে। এ মাসের শেষে যে বিহারে বিধানসভা নির্বাচন হবে, সেখানে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 1,98,855 জন। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা 3,05,697। বিহারে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 961 জনের। বাংলায় করোনায় মৃতের সংখ্যা 5,808। এই প্রেক্ষাপটে প্রশ্ন হলো, রাজ্যে বকেয়া পুরভোট কবে হবে? কমিশন সূত্রে খবর, ডিসেম্বরের 4 তারিখে সুপ্রিম কোর্টে ফের শুনানি। সেখানে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের তরফে কি জানানো হয় সেদিকেই তাকিয়ে সবাই। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অধ্যাপক শুভময় মৈত্রের কাছে যাব। শুভময় দা, মিনি বিধানসভা বলা হচ্ছিল ফাইনালের আগে সেমিফাইনাল, কিন্তু এখন আপাতত তার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। রমরম করে পুজো হচ্ছে আমাদের রাজ্যে। পাশের রাজ্য বিহার, সেখানে বিধানসভা ভোট হচ্ছে, এই 28 অক্টোবর থেকে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। আমাদের রাজ্যেও যদি দেখেন যে রাজনৈতিক কর্মকাণ্ড, কর্মসূচি, বিক্ষোভ, কোনো কিছুর অভাব নেই, কিন্তু ভোট হতে পারে না। আপনার কি মনে হয় সত্যি পুরো ভোট করা যেত, নাকি সত্যি যেত না? শুভময় মৈত্রের সময় শুরু। সুমনবাবু, আমাকে সময় দেবেন। আসলে এত সুন্দর একটা অঙ্কের বিষয় আপনি সামনে রেখেছেন। একটা হচ্ছে পুরো ভোট এবং একটা হচ্ছে মতুয়া ভোট। করা যেত কি যেত না, এটা অবশ্যই একটা সম্ভাবনা তত্ত্বের বিষয়, এবং সেই জায়গায় মুখ্যমন্ত্রী বা আমাদের যে শাসক দল তারা মনে করছেন পুরো ভোট না করতে। আমি একটু অঙ্ক করছি, আমি চেষ্টা করব সহজে বলতে। ধরুন এই মুহূর্তে তৃণমূলের একজন কাউন্সিলরের ভোটে জেতার সম্ভাবনা 70%। অর্থাৎ এই মুহূর্তে যেহেতু তৃণমূল ক্ষমতায় আছে, ওই 70% গুণ হবে 1 দিয়ে, অর্থাৎ ওই 70%। এইবার সামনে যখন বিধানসভা নির্বাচন হলো, আমি সেখানে ধরে নিচ্ছি যে তৃণমূল কংগ্রেসের ভোটে জেতার সম্ভাবনা 60%, এবং তাহলে কিন্তু সেই 60% এই 70% দিয়ে গুণ হবে, হয়ে গিয়ে 6-7টা 42% গিয়ে দাঁড়াবে ওই তৃণমূল কাউন্সিলরের জেতার সম্ভাবনা, যোগ বিজেপি বা অন্য কেউ ক্ষমতায় এলে সেই সম্ভাবনাটা গুণ হবে কাউন্সিলরের জেতার সম্ভাবনা দিয়ে। সেখানে কিন্তু 70% পৌঁছানোটা মুশকিল হয়ে যাবে। ফলে আমি যদি তৃণমূলের কাউন্সিলর হতাম, আমি কিন্তু চাইতাম তৃণমূল ক্ষমতায় থাকতে থাকতে ভোটটা করে নিতে। অর্থাৎ তৃণমূলের যারা কাউন্সিলর আছেন তাদের যে জেতার প্রবাবিলিটি, সেটা তৃণমূল যদি আবার ক্ষমতায় আসে সাংঘাতিক বেড়ে যাবে, কিন্তু তার সঙ্গে তৃণমূল যদি ক্ষমতায় না আসে তাহলে খুব কমে যাবে। সেই জায়গায় কিন্তু তৃণমূলের কাউন্সিলররা অবশ্যই আমার মনে হয় তাদের একটা ইচ্ছা থাকবেই যে এই সময় যদি ভোটটা হয়ে যেত, এবং তার সঙ্গে তো একটা প্রশ্ন উঠবেই যে তৃণমূল কংগ্রেস ভোট চাইছে কি চাইছে না, ভোটের ফল কি হবে তাই না। একইভাবে, আর জাস্ট 30-40 সেকেন্ডের মধ্যে শেষ করছি, আপনি মতুয়াদের ভোটের অঙ্কটাও যদি দেখেন, বোধহয় মতুয়া মানুষ আছেন আমাদের এখানে, কিন্তু তার মধ্যে বোধহয় 56 লক্ষ মতন ভোট আছে। আমি যদি ভুল বলি আপনি ঠিক করে দেবেন পরে। এবার এই যে প্রায় 70-72টা বিধানসভা কেন্দ্রে তাদের একটা প্রভাব আছে। এবার ভাবুন শান্তনু ঠাকুরের চিঠিটার কথা। এবার যদি
এই চিঠিটার রেসপেক্টে তারা যদি নাগরিকত্বের আরেকটা শিলমোহর পেতেন, তারা এখন নাগরিক কি নাগরিক না এ বড় গভীর প্রশ্ন যেতে চাই না, এই ভোট যে বিজেপি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হতো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই চিঠি যদি না পান তারা, তাহলে সেই ভোটটা বিজেপি থেকে যদি বেরিয়ে যায়, কোন দিকে যাবে? হ্যাঁ, তৃণমূলের দিকে যাওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি, কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আছে, তখন বাম কংগ্রেসের দিকে ওই ভোট চলে যেতে পারে। ফলে এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক নির্বাচনে আপনি যে দুটো ইস্যু বলেছেন, এই দুটো ইস্যু কিন্তু একেবারে ডেটা সায়েন্সের টপ লেভেলের প্রশ্ন। ডেটা অ্যানালিসিস করতে পারলে এর চেয়ে ভালো গবেষণাধর্মী একটা রাজনৈতিক বিশ্লেষণ আর কিছু হতে পারে না। ধন্যবাদ শুভময় দা। আমি দ্রুত একবার দুই স্টেক হোল্ডারের কাছে চলে যাব। প্রণয় রায়, দেখুন, সিএ নিয়ে যেটা যেত এই কোভিড পরিস্থিতিতে, প্রথম কথা হচ্ছে যে একটু আগেই ফিরহাদ হাকিম যেটা বললেন যে মানুষকে সেবা করার সুযোগ, তো আমি খালি ফিরহাদ হাকিমের কাছে প্রশ্ন যে মানুষকে সেবা করার সুযোগ একটু অন্যদেরকে দিন না। 5 বছর তো মানুষ দিয়েছিল, মানুষ আপনাদেরকে পাশে চায় কি চায় না তার জন্য একটু নিন না, একবার নির্বাচন নিন না, বা সর্বদলীয় একটি বোর্ড তৈরি করুন না। মানুষ আপনাদেরকে সেবা করার সুযোগ তো দিয়েছে, 5 বছর তো কামিয়ে নিয়েছেন। উদয়ন গুহ বলেছে না যে আগে খেয়েছেন পরে খাবেন, 6 মাস অন্তত বন্ধ রাখুন। তো নির্বাচনটা তো হলে বোঝা যেত যে মানুষ আপনাদেরকে পাশে যাচ্ছে কিনা। মানুষ তো আপনাদেরকে পাশে যাচ্ছে না, তা আপনারা কেন জোর করে নির্বাচনকে বন্ধ করে আপনারা সেবা করতে যাচ্ছেন? আর সেবা যখন করতে যাচ্ছেন তাহলে সর্বদলীয় বোর্ডটা তৈরি করুন না। কেন তৃণমূল কংগ্রেসের আজকে যারা স্বাস্থ্যবিধি কোন রকম মেনটেন না করে আজকে তারা নির্বাচন চাইছে, যেখানে মানুষের স্বার্থ সবচেয়ে আগে, এবং করোনা কালে দাঁড়িয়ে মানুষের স্বার্থ, মানুষের জীবন, এটা সবচেয়ে আগে প্রাধান্য পাওয়া উচিত। এটা তো ভারতীয় জনতা পার্টি যারা পুজো নিয়ে এত কথা বলে, তারপরে পুজো করে, বা পুজোর আগে দাঁড়িয়ে তারা নবান্ন অভিযান করে 2 লক্ষ লোক নিয়ে আসার কথা বলে, তাদের কাছে স্বাস্থ্যবিধি একদম গৌণ, তাদের কাছে কিচ্ছু আসে যায় না, তাদের মনে আসাই যায় না। তাদের মানুষ গতকাল ব্যারাকপুরে কি হয়েছে? খালি খবর স্বাস্থ্যবিধি মনে ছিল না, লড়াইটা গতকাল ব্যারাকপুরে স্বাস্থ্যবিধি মনে ছিল না, এখানে দাঁড়িয়ে তখন কি করোনা চলে গেছিল? অবস্থা হচ্ছে সার্বিকভাবে গতকাল কি ব্যারাকপুরে করোনা হচ্ছে। আমি এইখানে এই প্রসঙ্গে এমন একটা খবর দিতে চাইবো যেটা শুনে এই এত নেতিবাচক আলোচনার মধ্যে আমি নিশ্চিত আপনারা খুশি হবেন। সৌমিত্র চট্টোপাধ্যায়, তার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। বিস্তারিত তার স্বাস্থ্য সম্পর্কে একটি প্রতিবেদন দেখাবো, কিন্তু এখন নয়, তার আগে বিরতি, এবং বিরতির পর ফিরে এসে বিশ্বনাথদার কাছে আসবো। এবং কলকাতা শহরে বেলেঘাটায় বিস্ফোরণ, 48 ঘন্টা কেটে গেল, কেউ কিন্তু গ্রেফতার হলো না, সে নিয়ে প্রশ্ন তুলবো ছোট্ট একটা বিরতির পর। খাস কলকাতা শহরে ক্লাবে বিস্ফোরণ, বেলেঘাটায় 40 ফিট দূরে ইটের টুকরো ছিটকে পড়ল। প্রথমে শোনা গেল যে বাইরে থেকে কেউ বোমা ছুঁড়েছে, ফরেনসিক পরীক্ষায় উঠে এলো যে ওখানে বোমা তৈরি হতো। 48 ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আমরা একেবারে নির্দিষ্টভাবে প্রশ্ন তুলছি, তারপর এ নিয়ে আলোচনায় আসবো। 3 তলার ঘরটায় দেওয়াল বলতে প্রায় কিছুই নেই, উড়ে গিয়েছে অ্যাসবেস্টাসের ছাদ, মিলেছে স্প্লিন্টার, সুতলি, বোমা তৈরির সরঞ্জাম। বেলেঘাটার গান্ধীমাঠ ফ্রেন্ডস সার্কেল ক্লাবের বিস্ফোরণ ঘিরে সামনে এলো আরো চাঞ্চল্যকর তথ্য। ফরেনসিক বিভাগের অনুমান অ্যামোনিয়াম নাইট্রেট ও সোডিয়াম জাতীয় পদার্থ মজুদ ছিল ক্লাবে। সাত সকালে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। কিন্তু কিভাবে হয়েছে এই বিস্ফোরণ খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। গতকালই ফরেনসিক বিশেষজ্ঞরাও ঠিক এই ক্লাবের যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেখানে এসেছিলেন। আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক ক্লাবের বাইরে, এবং এখানে দেখা যাচ্ছে যে কিছু অংশ পড়ে রয়েছে দেওয়ালের, যেগুলো ভেঙে গিয়েছে। বিশেষজ্ঞদের যেটা অনুমান যে সালফার এবং অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় দ্রব্য ব্যবহার করা হয়েছে এই বিস্ফোরক তৈরিতে। এখনো পর্যন্ত এখানে কার্বনের দাগ রয়েছে, অর্থাৎ এখান থেকে যে ভেঙেছে সেই জায়গায় যে কতটা প্রেসার ছিল সেটা বোঝা যাচ্ছে। এবং এই ধরনের জালকাঠি ছিল, যে জালকাঠির মাঝখান দিয়ে এইভাবে গর্ত রয়েছে এবং সেখানে তার জাতীয় বস্তু ছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে ক্লাব থেকে 20-25 মিটার দূরে আবাসনের কাছও ভেঙে গেছে। পুলিশ সূত্রে খবর, ফরেনসিক রিপোর্ট এলে আরো স্পষ্ট হবে বিস্ফোরণের কারণ। বিজেপি ইতিমধ্যেই বিস্ফোরণের এনআইএ তদন্তের দাবি করেছে। এই প্রেক্ষাপটে জাতীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, ফরেনসিকের রিপোর্ট এলে পুলিশের সঙ্গে কথা বলে ঘটনাস্থলে যাবেন তাদের প্রতিনিধিরা। আপাতত যে তথ্য মিলেছে তা দিল্লিতে পাঠানো হয়েছে। তবে কি কারণে বিস্ফোরণ, কি ধরনের বিস্ফোরক ছিল, সব বিষয়ে তথ্য সংগ্রহ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পুলিশের মানে ইনভেস্টিগেশন হওয়া দরকার। পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং তারা ফরেন্সিক রিপোর্টও করছে। আমার মনে হয় যে ঘটনাটা আনফর্চুনেট। বম্ব স্কোয়াড আমাদের লালবাজারে আছে, লালবাজারে বম্ব স্কোয়াড, তাদের উচিত তাদের যে মেশিন আছে সেই মেশিন দিয়ে টোটাল এলাকা সার্চ করা দরকার।
বম কোথায় আছে। যদিও চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি ক্লাব প্রেসিডেন্ট রতন ঘোষ ও সেক্রেটারি তপন সাহার সঙ্গে। ও কোনো রাজনৈতিক না, ও কোনো পার্টি পলিটিক্সের মধ্যে নেই। সেক্রেটারি এই পর্যন্ত জানি, নামে সেক্রেটারি। ক্লাবের আরেক হেভিওয়েট কর্তা রাজু নস্করের আবার দাবি তিনি শুধুমাত্র ক্লাবের শীতকালীন অনুষ্ঠানের চেয়ারম্যান, ক্লাবের সঙ্গে তার সরাসরি সম্পর্ক নেই। বিস্ফোরণ কিভাবে হলো তাও তিনি জানেন না। তিনি আরো বলেন, অনুষ্ঠান যখন হয় স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালও আসেন। অনেকে এসেছিল, এই এখানে তো সব ইয়ে হয়, ফাংশন হয়, তো ফাংশনের সময় সব আসে, তো সব সিনেমা আর্টিস্ট সব আসে। হ্যাঁ, নেতা আসে তো তৃণমূলের দলে। যদিও এ বিষয়ে তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকার বিধায়ক পরেশ পাল কি বক্তব্য রাখছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানতে আমরা এসেছিলেন তার এই যে পার্টি অফিস সেখান থেকে একজন জানিয়ে দিলেন আমাদের যে পরেশ পাল এই পার্টি অফিসে এখন নেই, তিনি কোথায় আছেন সেটাও তারা জানেন না। বেলেঘাটার বিস্ফোরণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা তো চাই এনআইএ দিয়ে তদন্ত, কারণ এতে পেছনে কি বেরোবে, কারণ কয়েকদিন আগেই আমরা দেখেছি মুর্শিদাবাদে যে ঘটনা হয়েছে, আল কায়েদার যোগাযোগের মাধ্যমে যে যারা এসছে, যাদেরকে ধরা হয়েছে, পশ্চিমবঙ্গ এখন টেররিস্টদের সেফ হেভেন। খুব চিন্তার কথা, তাই জন্যেই এনআইএ এসে দেখুক যে এখানে আসল ব্লাস্টটা কি হয়েছে। দেখুন, বিজেপি এই সময় এমন একটা পশ্চিমবাংলার চিত্রটা গঠন করার চেষ্টা করছে যেন এখানে কিছুই ভালো নেই, কিন্তু তারা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে তারা কিন্তু হঠাৎ দেখছে যে চুপচাপ হয়ে যায় কিংবা হঠাৎ অদৃশ্য। সরব হয়েছেন রাজ্যপালও। একটি চিঠি পোস্ট করে টুইটে তিনি লিখেছেন, আমি মুখ্যমন্ত্রীকে রাজ্যে বোমা তৈরি ও ক্রমবর্ধমান হিংসা নিয়ে সতর্ক করেছিলাম, কিন্তু বিস্মিত হওয়ার তখনও বাকি ছিল। তারপরে মনীষ শুক্লার খুন ও কলকাতায় বিস্ফোরণে ক্লাবের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটল। আমি গত 11ই অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এই ব্যাপারে তাকে পদক্ষেপ করার জন্য আবেদন জানিয়েছি। তিনি আরও লেখেন, সরকারের কাজ নাগরিকদের অধিকার সুরক্ষিত করা, কিন্তু উল্টোটাই ঘটছে। সরকারি অধিকারের মুখ্য হননকারী ও নির্যাতনকারীতে পরিণত হয়েছে। যত দেখছি ততই আমরা ভাবছি যে এরকম একটা রাজ্যপালের পদকে কলঙ্কিত করা ছাড়া তার কোনো কাজ নেই। প্রতিদিনই তিনি একটা না একটা টুইট করছেন। আমার ওনার কাছে আবেদন যে উনি রাজনীতির কথা না বলে তিনি যে রাজনৈতিক কাজ করছেন তার থেকে তিনি বিরত হন। সব মিলিয়ে বিস্ফোরণ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। আবির দত্ত, ঋত্বিক মণ্ডল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে যাব। সলিল, 48 ঘন্টা হয়ে গেল বেলেঘাটার ঘিঞ্জি বসতি এলাকা বিস্ফোরণে বাড়ির একটা অংশ উড়ে গেল, দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে। খাস কলকাতা শহরে সেইখান থেকে জালকাঠি, সালফার, অ্যামোনিয়াম নাইট্রেট এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আমার স্পষ্ট দুটো প্রশ্ন। এক, পুলিশ আগে থেকে জানতে পারলো না কেন? তার থেকেও বড় কথা, যখন পারলো তারপরে আজকে 48 ঘন্টা পার হয়ে গেছে, একজনও গ্রেফতার নেই, শুধুমাত্র প্রভাবশালী নাম উঠে আসছে বলে। আপনার সময় শুধু এখন। সুমন, এই বেলেঘাটার যে ঘটনাটা যেটা দেখলাম বা দেখালে বা যেটা দেখেছি আজকে, এটা যে কি ভয়ঙ্কর, মানে যতগুলো বিস্ফোরণ গত 2 বছর বা 3 বছর খাগড়াঘাট থেকে শুরু করে যে কটা হয়েছে, শেষ সংযোজন। তো এটা আমার যেটা মনে হয় যে আগামী দিনে আইন শৃঙ্খলা অবনতির যে কতটা কদর্য পরিণতির একটা পূর্বাভাস বলে আমার মনে হচ্ছে। এটা একটা কদাকার রূপের পূর্বাভাস। এবং খালি যদি তাই হয়, আমি তোমায় একটা কথা, খালি আইনের কথাটা 1 মিনিট বলে দিই। এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্টে কেস হয়, এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স কিছু থাকে, আর একটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স। স্পেশাল ক্যাটাগরি এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সের মধ্যে থাকে, তুমি জানো ভালো করে, রিসার্চ ডেভেলপমেন্ট এক্সপ্লোসিভ RDX, PETN, তোমার TNT মানে ট্রাই নাইট্রো নিউরোলিন, এই সমস্তগুলো, এগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। এর সাজা হচ্ছে মৃত্যুদণ্ড অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট। আর এমনি যেগুলো এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স, সেগুলো হচ্ছে হয় 10 বছর নালে লাইফ ইমপ্রিজনমেন্ট। তার থেকেও বড় কথা, যত কদাকারই হোক, আইন শৃঙ্খলার অবনতি যত কদাকারই হোক, আজকে 24 ঘন্টা আগে কিন্তু বলে দিয়েছে ফরেন্সিক সায়েন্সের এক্সপার্টরা যে এটা অনেক তত্ত্ব এসেছিল, বাইরে থেকে বোম মেরেছে, গ্যাস সিলিন্ডার ফেটেছে,
সব তত্ত্বকে নালিফাই করে দিয়ে কিন্তু এক্সপার্টরা বলে দিয়েছেন না ভেতর থেকেই এক্সপ্লোশনটা হয়েছে। আজও কিন্তু 3/4 এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স একটা লোককেও ইন্টারোগেশন করেছে কিনা আমার সন্দেহ হয়েছে। কোনো এক্সামিনেশন হয়নি, কোনো এনকোয়ারিও হয়নি, কাউকে ধরেও নি। শোনা যাচ্ছে তোমাদের এখানেই দেখিয়েছে যে রাজু নস্কর বলে কেউ, সে বোধহয় কোনো পলিটিক্যাল মাস্টার বা পলিটিক্যাল মেন্টার তার আছে, প্রবাবলি শাসক দলের কেউ আছে, তার জন্য বোধহয় তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। কিন্তু এখনো কোনো অ্যারেস্ট হলো না, কোনো অ্যাকশন হলো না। এমন একটা কেসে এমন একটা সেকশন অফ ল যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে স্যাংশন দিতে হয় চার্জশিট দিতে গেলে, এবং যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে স্যাংশন দিতে হয় তাহলে সেটা তো গভর্নমেন্টের স্যাংশন। এই ইনঅ্যাকশন নিয়ে সলিলদা আমার প্রশ্ন, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথদা, আজ যদি পুলিশ সক্রিয় হতো, সবাই বলছেন রাজনীতি হচ্ছে, ঘটনার সঙ্গে সঙ্গে যদি গ্রেফতার হতো, কোনো প্রভাবশালী নাম এলেও রেয়াত করা হতো না, তাহলে বিরোধী দল বিজেপি এনআইএ তদন্ত হোক এই দাবি তুলতে পারত। কথায় কথায় সিবিআই চাওয়া হয়, বিশ্বভারতীর পাঁচিল ভেঙে গেছে, সিবিআই তদন্ত করতে হবে। শেষ পর্যন্ত আদালতের তৈরি কমিটি তারা ঠিক করবেন যে পাঁচিল হবে কি হবে না। আমি বলছি প্রত্যেকটা জায়গায় কিন্তু ইনঅ্যাকশন। 48 ঘন্টার পর কলকাতা শহরের এত বড় ব্লাস্টে গ্রেফতার নয় কেন? আপনার সময় শুরু এখন। এই উত্তরটা কিছুক্ষণ আগে আপনারা আলোচনা করছিলেন যে বিহারে সাংবিধানিক বাধ্যবাধকতা ইলেকশন কেন হচ্ছে, 324 নম্বর ধারার বলে, আবার 243-এর ইউ ধারার বলে কেন পশ্চিমবাংলায় শাসক দল কলকাতার কর্পোরেশন সমেত পুরসভা নির্বাচন করতে চাইছে না। এই উত্তরটা এর মধ্যে লুকিয়ে আছে। দেখুন, একটা খুব পরিষ্কার, আমি নাগরিক হিসাবে খুব আতঙ্কিত। নিরাপত্তাহীনতা প্রতি মুহূর্তে কাজ করছে। নাগেরবাজার, খিদিরপুর, তারপরে গার্ডেন রিচের পরে এখানে যেভাবে বিস্ফোরণ হলো, এই বিস্ফোরণ তো বিরাট আকার ধারণ করতে পারত। মানে আমি বলছি যেভাবে মজুদ ছিল বারুদ তা, এবং যে ধরনের মানে নাশকতামূলক বিষয়, তা হতে আরো ভয়ঙ্কর একটা ভাব করতে পারতো, লাশ পড়ে যেতে পারতো কলকাতা শহরে। এবং তারপরেও আপনি দেখেন পুলিশ কার্যত নীরব দর্শক, কাউকে কি ইন্টারোগেট করেছে? এই ক্লাবটা তৃণমূল কংগ্রেস পরিচালিত, রাজু নস্কর হলো এর নেতা, তৃণমূলের সাথে ঘনিষ্ঠ, তৃণমূলের নেতা, স্থানীয় স্তরের নেতা। শুধু তাই বলে পুলিশ মানে ইনভেস্টিগেশন প্রপারলি করবে না, তাই বলে আজকে যদি অন্য কোথাও এই ঘটনাটা ঘটতো, পুলিশ তো প্রথমেই ক্লাবের মেম্বারদেরকে কয়েকজনকে অ্যারেস্ট করতো, করে তাদেরকে ইন্টারোগেট করতো, তাদের কাছে কৈফিয়ত চাইতো যে কিভাবে ওই বারুদ মজুদ থাকলো, কি করে ব্লাস্ট হলো, সেইটার জন্য তো ইন্টারোগেশন করতো ক্লাবের সদস্যদের, কারণ তারা দায় অস্বীকার করতে পারেন না। আজকে আমার বাড়িতে যদি কোনোভাবে বারুদ পাওয়া যায়, তার দায়টা মানে অন্তত প্রাথমিকভাবে তো পুলিশ আমাকে সন্দেহ করবে। কিন্তু রাজু নস্কর সমেত এই ক্লাবটা যেহেতু তৃণমূল কংগ্রেস, স্থানীয় তৃণমূল নেতাদের একেবারে বিশ্বনাথ, ফরেনসিক রিপোর্টে দেখা যাচ্ছে যে ওই ঘরের ভেতর থেকে বিস্ফোরণ হয়েছে। খানিকক্ষণ আগে সলিলদা, আপনাকে আমি বাড়তি সময় দেবো, সলিলদা খানিকক্ষণ আগে খাগড়াগড়ের কথা বললেন না, খাগড়াগড়েও প্রথমে গ্যাস সিলিন্ডার বাস্ট বলা হয়েছিল, এখানে বলা হলো বাইরে থেকে বোমা মারা হয়েছে। আসলে ব্যাপারটা তা নয়, ফরেনসিক বিশেষজ্ঞরা একেবারে স্পষ্ট বলে দিয়েছেন যে ঘরের ভেতরে ব্লাস্ট হয়েছে। বিশ্বনাথ বাবু, শুরুতেই বলে দেওয়া হলো, মানে এই যে শুরুতে ইনভেস্টিগেশন শুরু করা, ফরেনসিক টিম আসার সঙ্গে সঙ্গে তৃণমূলের একদল নেতা বলতে শুরু করলেন যে এটা বাইরের থেকে বোম মারা হয়েছে, মানে তদন্তটাকে প্রভাবিত করতে লাগলেন। থ্যাঙ্কস টু ফরেনসিক বিশেষজ্ঞদের, তারা দাঁড়িয়ে ক্যামেরার সামনে বললেন যে না, ভেতর থেকে ব্লাস্ট হয়েছে। এবং আমি বলছি যে ব্লাস্ট হওয়ার একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছতে পারতো, মানে লাশে ছড়িয়ে পড়তে পারতো। আজকে যে ক্লাবের ঘরের মধ্যে হলো, সেই ক্লাবের সদস্য, সেই ক্লাবের কর্মকর্তা, তাদেরকে কয়জনকে ইনভেস্টিগেশন, তাদেরকে কতজনকে ডাকা হয়েছে, কতজনকে পুলিশ ইন্টারোগেট করেছে। আজকে তৃণমূল কংগ্রেস শাসক দলকে কিন্তু প্রমাণ করতে হবে। বারবার যে প্রশ্নটা আসছে সেটা পুলিশ শাসক হলেই নীরব দর্শক থাকছে, মানে সেখান থেকেই কিন্তু বিরোধীরা সুযোগ পেয়ে যাচ্ছে এনআইএ তদন্ত করবার জন্য বা সিবিআই তদন্ত করবার জন্য। পুলিশ কিন্তু একটা প্রফেশনাল প্রতিষ্ঠান, সে যদি প্রতিনিয়ত শাসক দলের অঙ্গুলি হীননের জন্য অপেক্ষা করে, তাহলে কিন্তু কলকাতা শহরের মানুষরা নিরাপদ নই। আর এই নিরাপদহীনতার সামগ্রিক যে ছবি, সেখান থেকে কিন্তু শাসক দল কলকাতা কর্পোরেশনে ইলেকশন করতে ভয় পাচ্ছে। যদিও ববি হাকিমের ব্যক্তিগত ইচ্ছা একরকম, কিন্তু রাজনৈতিক কৌশল জায়গা থেকে তৃণমূল কংগ্রেস ওই ঝুঁকিটা নিতে পারছে না, কারণ তারা বুঝতে পারছে না যে আদতেও পুরসভার মেম্বাররা তাদের সঙ্গে আছে কিনা, পুরবাসীরা তার সঙ্গে আছে কিনা।
আমার মনে আছে যে আমার মনে আছে যে 2019-এর লোকসভা নির্বাচনের আগে যখন পুলওয়ামায় যে বিপুল বিস্ফোরণ হলো, যাতে প্রায় 42 জন আমাদের জওয়ান নিহত হলেন, সেই পুলওয়ামার যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু এখনো শেষ হয়নি। ওই 300 কিলো আরডিএক্স কোথা থেকে এলো সে সম্পর্কে আমরা কিন্তু কিছু জানতে পারিনি এখনো পর্যন্ত। ফলে যে কনক্লুশনগুলোতে এই মুহূর্তে আমরা পৌঁছচ্ছি না, এগুলো বড্ড মানে আগে থেকে ভেবে নেওয়া কনক্লুশন। আমি বলছি হাতরসে ওই দলিত মেয়ে যাকে অত্যাচার করে খুন করা হয়েছিল তার ওই ফরেন্সিকের জিনিসগুলো 11 দিন বাদে গিয়ে জমা করা হয়েছিল, কিন্তু এখানে ফরেন্সিক সঙ্গে সঙ্গে এসছে। এটা সলিলবাবু সঠিকভাবে বলেছেন যে এখানে ফরেন্সিককে কেউ কিন্তু বিভ্রান্ত করেনি, কেউ প্রভাবিত করেনি। আর পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, তার উদাহরণ হলো যে গত 11টা ঘটনা ঘটেছে সারা রাজ্যে, যেখানে 9টা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের এসটিএফ তারা সেখানে গ্রেপ্তার করেছে সন্ত্রাসবাদী। দেখুন খাগড়াগড় এবং সেখানে তারা সাফল্য লাভ করেছে, এনআইএ মাত্র 2টো জায়গাতে। খাগড়াগড়েরও মূল যে অভিযুক্তরা, সেই গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, অন্যরা বলে কোথায় গেল, আরডিএক্স গুলো কোথায় গেল, বিস্ফোরণের সম্ভাবনা বেশি, পানিশমেন্টের সম্ভাবনা কম। আরে কাশ্মীর একই কথা বলতে হয় তাহলে আপনাদের। পুলওয়ামা দেখিয়ে তো ভোটে জেতা হয়েছে। দেখুন খাগড়াগড় বলুন আর বেলেঘাটা বলুন, দুই জায়গাতেই কিন্তু তৃণমূলের ছত্রছায়াতে আছে। খাগড়াগড়ের যে বাড়িটি সেটি তৃণমূলের পার্টি অফিস ছিল, আর বেলেঘাটার যে ক্লাবটি তার মধ্যে বসে আছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ যারা বোম তৈরি করে, যারা বোম মজুদ রাখে, তারা জানে যে পশ্চিমবঙ্গের তৃণমূলের ছত্রছায়ায় থাকলে পুলিশ তাদের কাছে আজ কাজ আসবে না। গোটা পশ্চিমবঙ্গ একটা ভারতের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। আমরা জানি না কোথায়। আমি একটাই কথা বলতে পারি, সেটা হচ্ছে বোম যারাই রাখুক, যে উদ্দেশ্যেই রাখুক, এখনো ভোটের বেশ কয়েক মাস দেরি আছে। তার আগে খাস কলকাতা শহরে যদি ক্লাবের একটা অংশ উঠে আকাশ দেখা যায় মাটি থেকে, সেই জিনিস নিঃসন্দেহে ভয়াবহ। মানবেন তো শুভময় মৈত্র? হ্যাঁ সুমন বাবু, চারদিকেই মানে বারুদের গন্ধ। আপনি সীমান্ত বাইরে যান, ঠিক সেখানে বারুদের গন্ধ। আরো আশঙ্কার এখনো পর্যন্ত গ্রেফতার না হওয়া। হ্যাঁ, আপনি উত্তরপ্রদেশে যান, সেখানেও মানুষ পোড়ার গন্ধ। আপনি পশ্চিমবঙ্গে ফিরে আসুন, সেখানে খাস কলকাতার বেলেঘাটায় বারুদের গন্ধ। একটা এই যে গোটা পরিস্থিতির মধ্যে রাজনৈতিক ভাবে একটা গণতান্ত্রিক পরিস্থিতিতে যে হতাশা সুমন বাবু, তাতে দুর্গাপুজোর আগে শিউলি ফুলের গন্ধ একেবারে পাওয়া যাচ্ছে না। হয়তো কোভিডের জন্যই, কোভিডে তো আবার গন্ধ পাওয়া যায় না। ফলে এই যে গোটা পরিস্থিতিটায় যে ঠিক যে পরিস্থিতিটায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনি ভারত বলুন, পশ্চিমবঙ্গ বলুন, বিশ্ব বলুন, কিন্তু বিশ্বজুড়ে একটা ভীষণ হতাশার জায়গা। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক প্রক্রিয়াকে কিন্তু সমাজের সঙ্গে এক করে নিয়ে একটু আসল একটা জায়গা আমাদের তৈরি করতে হবে, এবং তার দায়িত্ব একেবারে রাজনৈতিক দলগুলোর। এবং এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূলের অবশ্যই, কারণ একজন কেন্দ্র এবং একজন রাজ্যে আছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার কথা বললেন শুভময় মৈত্র, যে শিউলির গন্ধ বোধহয় বারুদের গন্ধে ঢেকে যাচ্ছে। তবে এই কোভিড পরিস্থিতিতে গন্ধ পাওয়ার নাকটাও, অর্থাৎ ঘ্রাণ শক্তিটাও চলে না যায়। আমি এবার এত কিছুর মধ্যে কয়েকটা ভালো খবর আপনাদের দিতে চাইব। খানিকক্ষণ আগেই আপনাদের জানিয়েছি সৌমিত্র চট্টোপাধ্যায়, তার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। গত 24 ঘন্টায় সৌমিত্রবাবুর জ্বর আসেনি। এখনো যথেষ্ট সংক্রমণ আছে, কিন্তু ফুসফুসের সংক্রমণ ডাক্তারবাবুরা বলছেন আর নতুন করে বাড়েনি। এবার একটা ছোট্ট আবেদন রাখবো আপনাদের সবার কাছে। যে মানুষটা এত বছর ধরে মনে রেখে দেওয়ার মতো এত কাজ করেছেন, এই অসুস্থ হয়ে পড়ার আগের দিন অবধি কাজ করেছেন আমাদের জন্য, তিনি বোধহয় আমাদের কাছে, এই বঙ্গ সমাজের কাছে, বাঙালিদের কাছে কিছু ডিজার্ভ করেন। আমরা সোশ্যাল মিডিয়ায় কেন প্রতিজ্ঞা করছি না যে কোনো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যা পাবো কোনো রকম ভেরিফিকেশন ছাড়া তা ছড়িয়ে দেব না, তা আবার রিপোস্ট করব না, তা ফরওয়ার্ড করব না। গতকাল সারা দিন ধরে এই মানুষটি সম্পর্কে যা জিনিস চলল, একটার পর একটা গুজব চলল, যা সত্যি সত্যি কোনো সত্যতা নেই, কোনো ভিত্তি নেই। সত্যি সত্যি বাঙালি হিসেবে লজ্জিত হতে হয় যে এই বঙ্গ সমাজের কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় মানুষটি বোধহয় এটা ডিজার্ভ করেন না। আমরা সৌমিত্র বাবুর জন্য অন্তত এইটুকু করতে পারি না যে আমরা না ভেরিফাই করে
সোশ্যাল মিডিয়ায় কোনো মেসেজ ফরওয়ার্ড করব না, কোনো ফেসবুক পোস্ট ফরওয়ার্ড করব না। আমরা বোধহয় এইটুকু ওনার জন্য করতে পারি। আবার সৌমিত্রবাবুর জন্য গোটা বঙ্গ সমাজের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আবার বলছি, এই সমস্ত কিছুর মধ্যে দুটো ভালো খবর, তার কোভিড টেস্টের এই সাম্প্রতিক যে রিপোর্ট তার নেগেটিভ এসেছে এবং ফুসফুসের সংক্রমণ কিন্তু বাড়েনি, ডাক্তারবাবুরা কনফার্ম করেছেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন সৌমিত্রবাবু। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। বুধবার তাঁর করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবারের তুলনায় তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের কথায় তিনি সাড়া দিচ্ছেন, চোখ খুলছেন। গত 24 ঘন্টায় সৌমিত্রবাবুর জ্বর আসেনি। ফুসফুসে কোভিড সংক্রান্ত সংক্রমণ আর বাড়েনি। মূত্রনালীতে সংক্রমণও কিছুটা ঠেকানো গেছে। চিকিৎসকদের মতে অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে। ঝুঁকি এড়াতে সৌমিত্রবাবুকে মাঝে মাঝে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে। বর্ষিয়ান অভিনেতার মেয়ে পৌলমী ফেসবুকে লিখেছেন, বাবা আরো কিছুটা স্থিতিশীল, মঙ্গলবারের তুলনায় 1% বেশি ভালো আছেন। আমি খুশি, বুধবার আরো কিছু টেস্ট হয়েছে, বৃহস্পতিবার বা তারপরে রিপোর্ট পাবো। প্রার্থনা এবং ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে তিনি সুস্থিরভাবে ঘুমিয়েছেন এবং বিভিন্ন ওষুধ প্রয়োগের পর তার শরীরের সমস্ত প্যারামিটার এখন অবধি স্বাভাবিক রয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় স্নায়বিক অবস্থা চিন্তায় ফেলেছিল চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবারের তুলনায় বুধবার তার স্নায়বিক অবস্থা ভালো। কোভিড এনসেফেলোপ্যাথি ও মেটাবলিক এনসেফেলোপ্যাথির কারণে অস্থিরতা, তন্দ্রাচ্ছন্ন ভাব রয়েছে। তবে মঙ্গলবারের তুলনায় তা কিছুটা কম। রক্তচাপও স্বাভাবিক। ফের একবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের এমআরআই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সেরেব্রোস্পাইনাল ফ্লুইডও পরীক্ষা করে দেখা হচ্ছে। 6 অক্টোবর করোনা আক্রান্ত হওয়ার পর থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় বেলভিউতে ভর্তি। বুধবার দ্বিতীয় কোভিড টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রক্তের বেশ কিছু পরীক্ষাও হয়েছে। মোট 19 জন চিকিৎসকের একটি দল তাকে দেখছেন। তাদের আশা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার এরকম উন্নতি বজায় থাকলে সময় লাগলেও তাকে সংকট থেকে বের করে আনা সম্ভব হবে। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আর এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। দেখুন, বাজারে গেলে মধ্যবিত্তকে প্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হতে হচ্ছে। তার কারণ যেটাই তিনি ছুঁতে চাইছেন, আলু, পেঁয়াজ কিংবা সবজি, একেবারে দাম চোখে অন্ধকার দেখার মতো। এখন এই মূল্য বৃদ্ধির জন্য কে দায়ী, কেন্দ্র না রাজ্য, তা নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু বাস্তবটা আমাদের মেনে নিতেই হবে এবং সেটা নিয়েই আমাদের আজকের অ্যানিমেশন। আপনি এর জন্য কেন্দ্র বা রাজ্য যাকেই দায়ী করুন না কেন, আমাদের ওপর রাগ করে আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, केस देवें ना प्लीज। मित्रों, सब लोगों के तो अच्छे दिन आए। हाँ यार बहनों। केस देवें ना प्लीज।